আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি বিবিএস সম্মান দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ বিবিএস পাস কোর্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমি তোমাদের সাথে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয়ের একটি অধ্যায় প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্থায়ী সম্পদ বলতে আমরা কি বুঝি? যে সম্পদ সাধারণত দীর্ঘদিন ব্যবহার করার জন্য ক্রয় করা হয় বা সংগ্রহ করা হয় তাকে স্থায়ী সম্পদ বলে। স্থায়ী সম্পদকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। স্পর্শনীয় সম্পদ, দ্যাট ইজ টেনজিবল অ্যাসেট, যে সম্পদ ধরা যায়, ছোঁয়া যায় বা স্পর্শ করা যায় তাকে স্পর্শনীয় সম্পদ বলে। যেমন ফার্নিচার, ইকুইপমেন্ট, ল্যান্ড, বিল্ডিং এক্সেট্রা। 2 নম্বর হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, দ্যাট ইজ ইনটেনজিবল অ্যাসেট, যে সম্পদ ধরা যায় না, ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না, কিন্তু মূল্য আছে এবং আমরা যখন আর্থিক বিবরণী তৈরি করি আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি হিসাবে দেখাই, যেমন গুডউইল, ট্রেডমার্ক ইত্যাদি। 3 নম্বর হচ্ছে ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃতিগতভাবে যে সম্পদ পাওয়া যায় সেটাকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন প্রাকৃতিক গ্যাস, তেল এবং লৌহজাতীয় পদার্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সর্বশেষ সম্পদ হচ্ছে অলীক সম্পদ, অর্থাৎ যে সম্পত্তির উদ্ধার মূল্য নাই, কিন্তু আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করার সময় সম্পত্তি পাশে প্রদর্শন করা হয়, তাকে অলীক সম্পদ বলে। যেমন প্রাথমিক খরচ অর্থাৎ প্রিলিমিনারি এক্সপেন্সেস, শেয়ার ডিসকাউন্ট এক্সেট্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অধ্যায় মূলত অবচয় নির্ণয়ের একটি অধ্যায়, অর্থাৎ স্থায়ী সম্পদ ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায় সেটাকে অবচয় বলে। তা আমরা জানি অবচয় নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে। আমি সবগুলো পদ্ধতি নিয়ে আলোচনা করব না। আমি সাধারণত তোমাদের পরীক্ষায় যে পদ্ধতিগুলো থেকে কোশ্চেন আসে ওই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। অবচয়ের পদ্ধতিগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে স্ট্রেট লাইন মেথড, দ্যাট ইজ সরলরৈখিক পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সরলরৈখিক পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে প্রতি বছরে অবচয়ের পরিমাণ সমান হবে, অর্থাৎ অবচয় বাড়বেও না কমবেও না, প্রতি বছর অবচয় সমান হবে, সেটাকে বলা হবে সরলরৈখিক পদ্ধতি। 2 নম্বর হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড, দ্যাট ইজ ক্রমহ্রাসমান জের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্রমহ্রাসমান জের পদ্ধতি হলো কোনো সম্পদের অবচয় প্রতি বছর অবচয় নির্ণয় করার পরে উক্ত অবচয় সম্পত্তি থেকে বাদ দেওয়ার পর বছর শেষে যে মূল্য থাকবে সেই মূল্যর উপরে পরবর্তী বছরে আবার অবচয় নির্ণয় করতে হবে, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান জের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 3 নম্বর পদ্ধতি হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, অর্থাৎ দ্বিগু ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এটাও ক্রমহ্রাসমান জের পদ্ধতির মতোই, জাস্ট ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের যে হার থাকবে এই পদ্ধতিতে অবচয়ের হার তার ডাবল হবে, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে যদি অবচয় 10% হয় তাহলে ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে অবচয় হবে 20%।
সরলরৈখিক পদ্ধতিতে আমরা যেভাবে অবচয় নির্ণয় করি, প্রতি বছরের অবচয় অর্থাৎ সম্পদের মূল্য থেকে অবচয় বাদ দেওয়ার পরে পরবর্তী বছরে আবার ওই উক্ত সম্পদের উপরে যে হার থাকে সেই হারে অবচয় নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরবর্তী পদ্ধতি হচ্ছে ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড অর্থাৎ উৎপাদন একক পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতি বলতে আমরা কি বুঝি? ধরো তুমি একটি মেশিন ক্রয় করেছো, সেই মেশিনটির আয়ুষ্কাল 5 বছর। এখন তুমি অনুমান করেছো 5 বছর পরে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করবা। এই যে নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করবা, এই যে প্রতি একক পণ্য উৎপাদন করার জন্য যে অবচয় নির্ণয় করা হয় সেটাকে বলা হয় ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড অর্থাৎ উৎপাদন একক পদ্ধতি। তারপর আর একটা পদ্ধতি হচ্ছে প্রোডাকশন লাইন মেথড, প্রোডাকশন আওয়ার মেথড। প্রোডাকশন আওয়ার মেথড হচ্ছে যন্ত্র ঘন্টা হার পদ্ধতি, অর্থাৎ যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে উক্ত স্থায়ী সম্পদের একটা নির্দিষ্ট ঘন্টা পর্যন্ত পরিচালনা করার জন্য যে অনুমান করা হয়, ওই অনুমানের উপর ভিত্তি করে প্রতি ঘন্টা প্রতি মেশিনের যে অবচয় হয় সেটাকে বলা হয় যন্ত্র ঘন্টা হার পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতি ঘন্টায় পণ্য উৎপাদন করার জন্য ঘন্টা প্রতি অবচয় নির্ণয় করা হয়। তারপর হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড অর্থাৎ বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হলে উক্ত স্থায়ী সম্পদের একটা আয়ুষ্কাল নির্ধারণ করা হয়। সেই আয়ুষ্কালের যে বছর সংখ্যা থাকে উক্ত বছর সংখ্যার যোগফলের সমষ্টিকেই বলা হয় সাম অফ দ্য ইয়ার ডিজিট অর্থাৎ বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি। এই পদ্ধতিতে বর্ষ সংখ্যার যোগফল বের করে তারপরে প্রতি বছর অনুযায়ী অর্থাৎ ইয়ারলি একটা অনুপাত নির্ণয় করা হয়, আনুপাতিক হারে অবচয় নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন জানব যে আমাদের এই অধ্যায়ে কি কি করতে হবে। এই অধ্যায়ে আমাদের প্রথম কাজ হচ্ছে অবচয় নির্ণয় করা, তারপরের কাজ হচ্ছে জাবেদা দাখিলা দেওয়া, তারপরের কাজ হচ্ছে খতিয়ান তৈরি করা। তো প্রথমে আমরা যে সম্পদ ক্রয় করব সেই সম্পদের উপরে অবচয় নির্ণয় করব। যে পদ্ধতি উল্লেখ থাকবে সেই পদ্ধতি অনুসারে অবচয় নির্ণয় করব। অবচয় নির্ণয় করার পর জাবেদা দাখিলা করতে হবে। জাবেদা দাখিলার কিছু নির্দিষ্ট জাবেদা আছে, সেই জাবেদাগুলো আমরা করব। 1 নম্বর জাবেদা হচ্ছে যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হলে উক্ত সম্পদ ক্রয়জনিত যে জাবেদা দেওয়া হয় সেটাকে বলা হয় ক্রয়ের জাবেদা অর্থাৎ স্থায়ী সম্পদ ক্রয়ের জাবেদা। যেমন এখানে আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কোনো প্রতিষ্ঠান স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে সাধারণত ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন একটি স্থায়ী সম্পদ ক্রয় করব তখন আমরা জাবেদা লিখব দ্যাট অ্যাসেট ডেবিট অর্থাৎ যে সম্পদটা আমরা ক্রয় করতেছি উক্ত সম্পদ ডেবিট আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। 2 নম্বর জাবেদা হবে আমরা যে সম্পদটা ক্রয় করেছি ওই সম্পদটা ক্রয় করার পর যে পরিবহন খরচ হয় এবং সংস্থাপন হয়, পরিবহন খরচ এবং সংস্থাপন করার জন্য যে ব্যয় হয় উক্ত ব্যয় ওই স্থায়ী সম্পদের ব্যয় হিসাবে গণ্য হবে। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা থেকে শুরু করে সংস্থাপন করার আগ পর্যন্ত অর্থাৎ পণ্য উৎপাদন শুরু করার আগ পর্যন্ত যে খরচ সংগঠিত হয় উক্ত খরচকেই সম্পদের খরচ হিসাবে গণ্য করতে হবে। এক্ষেত্রে আমরা জাবেদা লিখব দ্যাট অ্যাসেট ডেবিট অর্থাৎ আমরা যে সম্পদ ক্রয় করেছি উক্ত সম্পদ ডেবিট আর
ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমে আমরা সম্পদ ক্রয় করেছি সেটা জাবেদা বললাম, তারপরে সম্পদের সংস্থাপন ব্যয় বা পরিবহনের জন্য যে জাবেদা করতে হবে সেটাও বললাম। 3 নম্বর হচ্ছে আমরা যে সম্পদ ক্রয় করেছি ওই সম্পদের অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদা হবে অবচয়, দ্যাট ইজ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। 4 নম্বর জাবেদা হচ্ছে যে কোনো খরচ আমরা জানি ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসে। অবচয় যেহেতু একটা খরচ সেহেতু অবচয় ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসবে। অবচয়ের জন্য আমরা জাবেদা দিব ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই 4টা জাবেদা ছাড়াও আরও 2টা জাবেদা আমাদের শিখতে হবে। সেটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, অর্থাৎ যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করার পরে কিছুদিন ব্যবহার করার পর উক্ত সম্পদ যদি বিক্রয় করে দেওয়া হয়, বিক্রয় করলে উক্ত সম্পদ থেকে মুনাফা হলে অর্থাৎ লাভ হলে সেক্ষেত্রে আমাদের জাবেদা করতে হবে। আর জাবেদা হবে ক্যাশ ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, দ্যাট অ্যাসেট ক্রেডিট আর গেইন অন সেলস অফ দ্যাট অ্যাসেট ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সর্বশেষ জাবেদা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, অর্থাৎ আমরা যে স্থায়ী সম্পদটা ক্রয় করেছি ওই স্থায়ী সম্পদ কিছুদিন ব্যবহার করার পর যদি আমরা বিক্রি করে দেই, বিক্রি করে দেওয়ার পরে যদি কোনো লাভ হয় সেই লাভের জন্য জাবেদা হবে। সেটা হয়ে যাচ্ছে ক্যাশ ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, ক্ষতির জন্য হবে লস অন সেলস অফ দ্যাট অ্যাসেট ডেবিট, আর হচ্ছে দ্যাট অ্যাসেট ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও আমাদের এখানে 3টা খতিয়ান করতে হবে। খতিয়ানগুলো হবে হচ্ছে 1 নাম্বার যে স্থায়ী সম্পদ ক্রয় করা হবে ওই উক্ত স্থায়ী সম্পদের একটা খতিয়ান, 2 নাম্বার হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের খতিয়ান, আর 3 নাম্বার হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের খতিয়ান। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দ্যাট অ্যাসেট অর্থাৎ উক্ত সম্পদের খতিয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করি তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছো। আমি পরবর্তী ক্লাসে তোমাদের ইনশাল্লাহ এই অধ্যায়ের যে অঙ্ক আছে অঙ্ক সমাধান করে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আজ আর নয়, তোমরা সকলে ভালো থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা ফলো দিবে এবং তোমার বন্ধুদের মাঝে আমার ক্লাসটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবে যাতে করে সকলেই উপকৃত হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।